প্রিয় দর্শক, পরিবার হলো এমন এক আয়না যেখান থেকে ভালোবাসা প্রতিফলিত হয়। কিন্তু যখনই সেই আয়না ভেঙে যায়, তখন তার প্রতিটি কোণা হয়ে যায় এক একটি বিধ্বংসী অস্ত্র। আচ্ছা, একজন মানুষের তার পরিবারের প্রতি ভালোবাসা ঠিক কতটুকুই হতে পারে? আর সেই ভালোবাসা যখন তার নিজের চোখের সামনে নির্মমভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়, তখনই বা তার প্রতিশোধের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে চলুন আপনাদের নিয়ে যাই আজ এমন এক সিনেমার গল্পে, যেখানে আপনি একবার প্রবেশ করলে বুঝতে পারবেন পরিবারের জন্য ত্যাগ ও প্রতিশোধের গল্পটা কতটা গা শিউরে দেওয়ার মতন হতে পারে। বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা মার্কো এর কথা। তো অনেকেরই মতে এই সিনেমা এতটাই ভয়ঙ্কর যে যা কিনা কেজিএফ এবং অ্যানিমেলের মতন মুভির রক্তাক্ত অধ্যায়কেও হার মানিয়েছে। তবে একটি সতর্কবার্তা, যাদের কিনা রক্তপাত কিংবা অতিরিক্ত ভায়োলেন্স দেখতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু এই মুভিটি মোটেও না। তাই চলুন অযথার কোনো কথা না বাড়িয়ে এই দুর্দান্ত অসাধারণ মুভিটি একসাথে উপভোগ করা যায়। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই ওয়াসিম নামের একজন লোক মারা গেছে। তো স্বাভাবিকভাবে ওয়াসিমকে শেষ বিদায় দেওয়ার জন্য ওর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই এক জায়গায় সমবেত হয়। আর সেখানে আমরা ভিক্টর নামের একজনকে দেখতে পাই, যে কিনা ছিল আবার অন্ধ। আর এই ভিক্টর হলো ওয়াসিমের খুব ঘনিষ্ঠ বন্ধু। যাই হোক, ওয়াসিমের বিদায় অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎ একটি গাড়ি আসে। তবে এই গাড়ির শব্দ শুনতেই আমরা দেখতে পাই ভিক্টর যেন কোনো কিছু একটা আন্দাজ করছিল। এখানে কাহিনী হয়েছে কি, মূলত ওয়াসিম স্বাভাবিকভাবে মারা যায়নি, বরং ওকে খুন করা হয়েছিল। আর যখন ওয়াসিমকে মারা হয় তখন ভিক্টরও সেখানে ছিল। তবে ভিক্টর যেহেতু অন্ধ, আর এই কারণে সেদিন খুনিরা ভিক্টরকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই মূলত ওই গাড়ি থেকে রাসেল নামের একজন বের হয়। তবে ভিক্টর রাসেলের জুতার শব্দ, পারফিউম, গাড়ি এবং অন্যান্য জিনিস থেকে বুঝতে পারে যে এটাই হলো ওয়াসিমের সেই খুনি। আর একই সাথে আমরা বুঝতে পারি যে ভিক্টর অন্ধ হলো তার অন্যান্য ইন্দ্রিয়গুলো কতটা প্রখর এবং সে আসলে কতটা মেধাবী। একটা কথা আছে না, উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। যাই হোক, এরপরে ভিক্টর বাইরে এসে ওর প্রেমিকা ঈশাকে কল দেয় এবং ও জানায় যে ঈশা যেন যত দ্রুত পারে ভিক্টরের সাথে দেখা করে, কারণ ভিক্টর ঈশাকে খুবই জরুরি কিছু কথা জানাতে চায়। আর এইদিকে রাসেলও বুঝে যায় যে ও যে ওয়াসিমের খুনি সেটা ভিক্টর বুঝে গেছে। তাই আর কোনো কথা না বাড়িয়ে রাসেল ভিক্টরকে গাড়িতে তুলে নেয় এবং ওদের আড্ডাখানায় নিয়ে আসে। তো এরপরে রাসেলের মুখ থেকে আমরা জানতে পারি যে মূলত ওয়াসিমকে ওর নিজ বড় ভাইয়ের কথাই রাসেলরা হত্যা করেছিল, আর ভিক্টরকে ও শুধুমাত্র অন্ধ দেখে ছেড়ে দিয়েছিল। যাই হোক, এরপরে রাসেল ভিক্টরকে জ্যান্ত অবস্থায় বিষাক্ত অ্যাসিডের মধ্যে ফেলে দেয়, যার ফলে ভিক্টরের পুরো শরীর ঝলসে গিয়ে হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গিয়ে এক নির্মম মৃত্যু হয়। এবং পাশে থাকা আরেকজনকে রাসেল বলে যে এই পুরো ঘটনা যেন সে ভিডিও করে। যাই হোক, এরপরে রাসেল যখন ওর বাড়িতে যায় তখন ওর বাবা ওর এই কাণ্ডের কথা শুনে ওকে বেশ বকাবকি করে, কারণ ভিক্টর কোনো সাধারণ মানুষ ছিল না। ও ছিল জর্জের আপন ছোট ভাই, আর জর্জ হলো এই এলাকার সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী। তাই রাসেলের বাবা বলে যে তাদের এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। একই তো সে সিন্ডিকেটের সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী, তার উপরে প্রভাবশালী। তবে এই কথা শুনে রাসেল এবং ওর সাথী রাসেলের বাবাকে আশ্বস্ত করে যে তারা লাশ এমনভাবে নষ্ট করেছে যে যদিও কেউ লাশের কোনো অংশ কখনো খুঁজে পায়, তারপরও যারা জন্ম দিয়েছে তারাও নাকি লাশ শনাক্ত করতে পারবে না যে এটা যে ভিক্টরের বডি। তবে আমরা দেখতে পাই যে পরদিন সকালেই নদীর পানিতে পাওয়া যায় ভিক্টরের মৃত লাশ। আর ডাক্তার জানায় যে মূলত ভিক্টরকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে, আর এই কারণেই ভিক্টরের বডির এই রকম বাজে অবস্থা। যাই হোক, এরপরে পুলিশ তদন্ত করতে করতে একটা সময় ভিক্টরের প্রেমিকা ঈশা অবধি পৌঁছে যায় এবং ঈশার কাছ থেকেই পুলিশ জানতে পারে যে এই বডিটি আসলে ভিক্টরের। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে ঈশা পুলিশকে জানায় যে শেষবার যখন ভিক্টরের সাথে ঈশার কথা হয়েছিল তখন ভিক্টর ঈশাকে খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা কথা বলতে চেয়েছিল। যাই হোক, এরপরে আমরা জানতে পারি যে ভিক্টররা মূলত 3 ভাই, আর বড় ভাই হলো জর্জ, যে কিনা স্বর্ণ ব্যবসায়ী, আর মেজো ভাই হচ্ছে এই মুভির লিড ক্যারেক্টার মার্কো, যে কিনা ছিল জর্জের বাবার পালিত পুত্র। এক কথায় বলতে গেলে পালক ভাই আর কি। আর সবার ছোট ছিল ব্লাইন্ড ভিক্টর। এখানে আমরা আরো জানতে পারি যে এতদিন অবধি মূলত জর্জই ব্যবসা সামলাতো আর মার্কো সামলাতো পরিবারে কোনো ইস্যু হলেই
সেটা মার্কোই হ্যান্ডেল করত। তবে মার্কোর এঙ্গেজমেন্ট হওয়ার পরে জর্জ তাকে ইতালি পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এইদিকে যখন ভিক্টরের শেষকৃত্যের প্রস্তুতি চলছিল, তখন বড় ভাই জর্জ সবাইকে সাফ জানিয়ে দেয় যে কেবলমাত্র ভিক্টরের দাফনের পরেই মার্কোকে জানানো হবে যে ভিক্টর মারা গেছে। তবে পাশ থেকে একজন বলে ওঠে যে অলরেডি মার্কো সব জেনে গেছে। আর এইদিকে মার্কোর নাম শুনতেই বাচ্চাদের মধ্যে মার্কোকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কেউ বলে মার্কো হিরো, কেউ বলে ভিলেন, তবে একজন বলে ওঠে যে মার্কো ডেভিল। আর তখনই আমাদের একটি ঘটনার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জর্জের কাছে কেউ ফোন দিয়ে বলছে যে তোর ভাইকে তুলে নিয়ে এসেছি, 4 কেজি সোনা দিয়ে যা এবং তোর ভাইকে নিয়ে যা। আর এই কথা শুনে জর্জও বেশ চিন্তায় পড়ে যায়। তবে কিছু সময় পরে বেলকনি থেকে যখন জর্জ নিচে বাগানে ভিক্টরকে বসে থাকতে দেখে, তখন সে চিন্তামুক্ত হয়ে যায়, কারণ ওরা ভিক্টরকে নয় বরং মার্কোকে তুলে নিয়ে গেছে। আর জর্জ ভালোভাবেই জানে মার্কো ওদের সাথে কি করতে পারে, কারণ ও তো কোনো মানুষ না, ও হলো ডেভিল। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই মূলত যেই লোকটা মার্কোকে তুলে নিয়ে এসেছে সে জর্জের সাথে কথা বলে ও ওর আড্ডায় যায়। তবে আড্ডায় গিয়ে ও দেখতে পায় যে ওর সব লোক চতুর্দিকে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই এন্ট্রি নেয় মুভির লিড ক্যারেক্টার মার্কো। আর এরপরেই মার্কো গর্জন দিয়ে উঠে বলে যে তুই ভুল মানুষকে তুলে এনেছিস। সত্যি কথা বলতে যারা ভায়োলেন্স এবং অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তারা এই মুভির এইটুকু সিন দেখেই মার্কোর পুরোপুরি ফ্যান হয়ে যাবেন। তো এরপরে যেটা হবার সেটাই হয়, মার্কো এক এক করে সবাইকে মেরে ফেলে। যাই হোক, এখানে মুভির আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মূলত কিছুদিন আগে জর্জের আপন বোন ওর মামাকে নিয়ে আসে জমি ভাগ করার জন্য। কিন্তু জর্জের বোন বলে যে আমাদের জমি ভাগ হবে ভাই এবং বোনের মধ্যে, এখানে মার্কো কোনো ভাগই পাবে না, কারণ মার্কো তো আমাদের রক্তের কেউ হয় না। কিন্তু জর্জ এখানে সাফ জানিয়ে দেয় যে মার্কো অবশ্যই ভাগ পাবে। আর একই কথা ভিক্টরও বলে। ভিক্টর বলে যে হয়তোবা মার্কোর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু মার্কো আমাদের ভাই ছিল, ভাই আছে এবং ভবিষ্যতেও মার্কো আমাদের ভাইই থাকবে, তাই মার্কো সমান ভাগ পাবে জমির। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে ওদের 3 ভাইয়ের মধ্যে সম্পর্ক আসলে কতটা ভালো ছিল। যাই হোক, এরপরে সিন চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই যে ভিক্টরের লাশ অলরেডি চার্চে আনা হয়েছে। আর সেখানে জর্জ সবার উদ্দেশ্যে ভিক্টর সম্পর্কে কিছু কথা বলছিল। মূলত আমাদের মুসলমানদের যেমন কেউ মারা গেলে তার জানাজায় তার পরিবারের কেউ একজন দাঁড়িয়ে সেই মৃত ব্যক্তি অথবা মাইয়েতের স্মৃতিচারণ করে এবং তার রুহের মাগফিরাত কামনা করে, তো এখানেও জর্জ অনেকটা সিমিলার তাদের ধর্মীয় রীতি অনুযায়ী ভিক্টরের স্মৃতিচারণ করছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই তখন বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যেই মার্কো চলে আসে চার্চে। আর চার্চে আসতেই সবাই মার্কোর দিকে তাকিয়েছিল। তো এরপরে মার্কো মাইকের সামনে গিয়ে বলতে থাকে যে যে আমার এই ভাইকে এই নির্মম মৃত্যু দিয়েছে, আমি তাকে এর চেয়েও 1000 গুণ কষ্ট দিয়ে মারবো। ও পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওকে ঠিক সেখান থেকে টেনে বের করে নিয়ে আসবো এবং ওর শরীরকে টুকরো টুকরো করে ফেলবো। বাস, মার্কোর মুখে এই কথা শুনে চার্চের সবাই অবাক হয়ে যায়। তো কিছু সময় পর বড় ভাই জর্জ কিছুটা রেগে গিয়ে মার্কোকে ডাক দেয়, আর ও বলতে থাকে যে তুই কেন এসব কথা বলছিস, আর চার্চে এসে কেউ কি এইরকমভাবে কথা বলে? তাছাড়া ভিক্টর তো তোর রক্তের কেউ হয় না, তাহলে তোরা তো রাগ কিসের? তবে এসব কথা শুনে মার্কো কোনো অভিমান না করে উল্টো জর্জকে সাফ জানিয়ে দেয় যে সে যেভাবেই হোক সে তার ভাইয়ের খুনের বদলা ঠিকই নেবে। যাই হোক, পরদিন সকালে আমরা জর্জকে একটি মিটিংয়ে দেখতে পাই। মূলত এখানে দেশের সবচেয়ে বড় বড় স্বর্ণ ব্যবসায়ী এসেছিল, আর সেখানে আমরা টনি এবং ওর ছেলে রাসেলকেও দেখতে পাই। তো এক পর্যায়ে টনি জর্জকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে হয়তো ভিক্টরের হায়াত কম ছিল, তাই ছেলেটা এত অল্প বয়সে চলে গেল। কিন্তু জর্জ, তুমি কোনো চিন্তা করো না, আমাদের পুরো সিন্ডিকেট তোমার পাশে আছে, আমরা যেভাবেই হোক ওর খুনিকে অবশ্যই খুঁজে বের করব। আর এই কথা শুনে জর্জ সবাইকে সাফ জানিয়ে দেয় যে তার আর কোনো প্রয়োজন নেই, কারণ জর্জ নিজেই তার ভাইয়ের খুনিকে খুঁজে বের করবে এবং সে নিজেই সেই খুনিকে মেরে ফেলবে। যাই হোক, এরপরে টনি আর কোনো কথা না বাড়িয়ে রাসেলের সাথে সবার পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে এটা জানিয়ে দেয় যে এরপর থেকে
টনির সকল ব্যবসা বাণিজ্য রাসেলই সামলাবে। আর ঠিক তখনই মার্কো চলে আসে সেই মিটিংয়ে। তো এরপরে টনি সিন্ডিকেটের সবার সামনে একটা প্রস্তাব দেয় জর্জকে। ও বলে যে যদি জর্জ চায় তাহলে তারা একটা টিম তৈরি করতে পারে যাদের কাজ থাকবে কিনা শুধুমাত্র ভিক্টরের খুনিকে খুঁজে বের করা, আর সেই টিম লিড দেবে তার ছেলে রাসেল। সে আশাবাদী যে খুব দ্রুতই রাসেল ভিক্টরের খুনিকে খুঁজে বের করতে পারবে। যাই হোক, মিটিং শেষে টনি সবাইকে সাবধান করতে থাকে মার্কো সম্পর্কে। টনি বলতে থাকে যে মার্কো কিন্তু জর্জের চেয়েও অনেক বেশি চালাক, তাই আমাদের যা করতে হবে তা খুব ভেবেচিন্তে করতে হবে। যাই হোক, এরপরে প্ল্যান অনুযায়ী মার্কোর উপরে সবসময় নজর রাখার জন্য রাসেল চলে আসে মার্কোর সাথে ভিক্টরের খুনিকে খুঁজতে। কিন্তু মার্কো তো আর এটা জানতো না যে সে যাকে নিয়ে 24 ঘন্টা ভিক্টরের খুনিকে খুঁজছে মূলত সেই হলো ভিক্টরের খুনি, যে কিনা মার্কোর সাথে থেকে শুধুমাত্র ভিক্টরের খুনিকে খোঁজার মিথ্যা নাটক করছিল। যাই হোক, এরপরে ভিক্টরের খুনি সম্পর্কে জানতে মার্কো একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে। তো সেখানে পুলিশ মার্কোকে জানায় যে হয়তোবা ওয়াসিম এবং ভিক্টরের খুনিরা কোনোভাবে কানেক্টেড, কারণ যেদিন ওয়াসিমের জানাজা ছিল সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। এছাড়াও পুলিশ মার্কোকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড সম্পর্কেও বলে। আর এইদিকে আমরা দেখতে পাই ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছে রাসেল। তো ওয়াসিমের বড় ভাইকে রাসেল হুমকি দিয়ে বলে যে সে যেন কোনোভাবেই ওয়াসিমের খুন কিংবা ভিক্টরের খুনিদের সম্পর্কে কোনো কিছুই না বলে মার্কোকে, আর যদি সে তার কথার বিপরীতে যায় তাহলে ও ওর পুরো পরিবারকে মেরে ফেলবে। তো পরদিন সকালে মার্কো যখন ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে তখন তার সাথে রাসেলও আসে। আর ওয়াসিমের বড় ভাই মার্কোকে ঠিক সেই কথাগুলোই বলে যেগুলো রাসেল ওকে গতকাল শিখিয়ে দিয়েছে। যদিও ওয়াসিমের বড় ভাইয়ের মুখে এই রকম কথাবার্তা শুনে মার্কোর বেশ সন্দেহ হয়, তারপর ও আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। তো এরপরে মার্কো সবাইকে নিয়ে চলে আসে একটি অডিটোরিয়ামে। মূলত ওয়াসিম খুন হওয়ার আগে ভিক্টর এবং ওয়াসিম এখানে এসেছিল। এরপরে মার্কো ওর সন্দেহভাজন একজন ফাইটারকে ধরে ইচ্ছামতো কেলানোর পরে শুরু করে জিজ্ঞাসাবাদ। তবে এই ফাইটার থেকে ও তেমন একটা তথ্য পায় না, আর যা পায় তা ছিল সব ভুয়া। কারণ আমরা দেখতে পাই যে আসলে রাসেল গতকাল রাতে এসেই এই ফাইটারকে ইচ্ছামতো শাসিয়ে গিয়েছিল। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই রাসেল এবং ওর সাথীরা টনিকে বলছে যে ওরা চাচ্ছে এই ঘটনা এখানেই শেষ করে দিতে। ওরা চাচ্ছে যে মার্কো এবং জর্জকে একেবারে মেরে ফেলতে। কিন্তু টনি এখানে বলে যে ওদের এখন আমাদের মেরে কোনোই লাভ নেই, তাই প্রথমে আমাদের ওদের স্বর্ণগুলো কবজা করতে হবে। আর ঠিক তখনই তাদের মধ্যে একজন টনিকে জানায় যে কালকেই তো জর্জ এবং আরও 3 জনে মিলে প্রায় 20 কেজি সোনা আসতে যাচ্ছে। আর এই কথা শুনে টনি কাস্টম অফিসারদের সাথে কথা বলে সেটি মেরে দেওয়ার প্ল্যান করে। তো ডিল অনুযায়ী কাস্টম অফিসারদের ও প্রায় 30 কেজি স্বর্ণ দেবে, আর বাকি 90 কেজি স্বর্ণ ওদের হবে। আর এই প্ল্যান সম্পূর্ণ করার দায়িত্ব দেয় টনি দেবরাজকে, আর দেবরাজও অফিসারদের সাথে কথা বলে ডিল ফাইনাল করে ফেলে। তো পরদিন সকাল হতেই কাস্টম অফিসাররা জর্জের সকল স্বর্ণ আটকে দেয়। আর এই খবর শুনতেই জর্জ খেপে যায় এবং সে আর্জেন্ট সিন্ডিকেটের মিটিং ডাকে, কারণ জর্জ ভালোভাবেই জানে সিন্ডিকেটের লোক ছাড়া এই কাজ অন্য কেউই করতে পারবে না। তাই জর্জ মিটিংয়ে সাফ জানিয়ে দেয় যে এই কাজ যেই করুক না কেন তার অবশ্যই শাস্তি হবে, আর সেটা হলো মৃত্যু। তো এরপরে মিটিং শেষ করে যখন জর্জ গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন দেবরাজ এসে তার সাথে একটু কথা বলতে চায়, আর এই কারণে জর্জ ওকে গাড়িতে উঠতে বলে। তো এরপরে গাড়ি করে যাওয়ার সময় হঠাৎ দেবরাজ বলে ওঠে যে আপনার হুমকি শুনে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আপনি সবকিছু নিজ থেকে জানার আগে আমিই সবকিছু বলে দিচ্ছি। মূলত আমি প্ল্যান করে আপনার সকল স্বর্ণগুলো নিয়েছি। আর এই কথা বলেই দেবরাজ জর্জের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর এরপরে আরও বেশ কয়েকবার ছুরি আঘাত করার পরে দেবরাজ গাড়ি থেকে বের হয়ে অন্য একটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তো পরের সিনে আমরা দেখতে পাই জর্জকে কোনোভাবে কেউ হাসপাতালে নিয়ে এসেছে, আর জর্জকে দেখতে সেখানে টনিও এসেছে। তো এক পর্যায়ে মার্কো আসলে টনি বলে যে কাজটা আসলে দেবরাজ করেছে। এছাড়াও টনি মায়া কান্না করে জর্জের জন্য বেশ দুঃখ প্রকাশ করে। তো এরপরে টনি হাসপাতাল থেকে বের হয়ে ওর গাড়িতে চলে আসে, আর সেখানে আমরা দেখতে পাই এখানে তো দেবরাজ বসা। যাই হোক, এরপরে টনি দেবরাজকে কয়েকটা ঘুষি মেরে বলে যে কি এমন কাজ করলি, ডাক্তার তো বলছে বেঁচে যাবে, আর জর্জ যদি বেঁচে যায় তাহলে তুই নিশ্চিত মরবি, তাই তুই কিছুদিন লুকিয়ে থাক। আর এইদিকে এক ইউটিউবার আসে পুলিশের কাছে। সে মূলত বিভিন্ন জায়গায়
গোপন ক্যামেরা দিয়ে বড় বড় ক্রাইম এক্সপোজ করত। আর এজন্য ও অডিটোরিয়ামের বাইরেও একটা ক্যামেরা লাগিয়েছিল। তবে পরবর্তী সময় ও চেক করে দেখতে পায় যে সেখানে ওয়াসিমের হত্যার ভিডিও রেকর্ড হয়ে গেছে। তাই পুলিশ অফিসার ইউটিউবার থেকে এই প্রমাণ নিয়ে সে তার উচ্চপদস্থ অফিসারকে এই ভিডিওটি দেয়। তবে এই অফিসার ছিল আবার টনির পালিত কুত্তা, তাই কিছুক্ষণের মধ্যেই সে টনিকে সবকিছু জানিয়ে দেয়। ফলস্বরূপ রাসেল সেই ইউটিউবার এবং পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে। তবে পুলিশ অফিসারটি আগেই বুদ্ধি করে জর্জের ফ্যামিলির ডাক্তারকে এই ভিডিওর একটি পেন ড্রাইভ দিয়েছিল, যাতে তার কোনো কিছু হয়ে গেলেও যাতে এই ভিডিওটি জর্জ অবধি পৌঁছায়। তো এরপরে জর্জের অবস্থা কিছুটা ভালো হলে সে এই ভিডিওটি দেখে তো পুরোই অবাক হয়ে যায়। তাই সে সাথে সাথে মার্কোকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে রাসেল তখন তার সাথেই ছিল। আর রাসেলও মার্কোর চোখ দেখে বুঝে যায় যে ও সব কিছু জেনে গেছে। তাই রাসেলের ইশারায় ওর লোকরা মার্কোর গলা চেপে ধরে। এরপরে রাসেল এক এক করে সব সত্য কথা বলতে থাকে। এমনকি ভিক্টরকে ও ঠিক কিভাবে অ্যাসিডে ডুবিয়ে মেরেছিল সেই ভিডিও ও মার্কোকে দেখায়। তবে মার্কো এখানে কোনো কিছুই করতে পারছিল না, কারণ রাসেলের ছিল পুরো একটি দল, যার ফলে রাসেল খুব সহজেই মার্কো এবং ওর সেক্রেটারিকে ধরাশায়ী করে ফেলে এবং ওদের হাত পা বেঁধে ফেলে। আর পাশেই একটা গর্ত খুঁড়তে থাকে। রাসেলের প্ল্যান হলো ওদেরকে এখানেই জিন্দা কবর দিয়ে দেবে। কিন্তু রাসেল লক্ষ্য করে যে কেন জানি না মার্কোর চোখে কোনোই ভয় নেই। আর এটা দেখে রাসেল অনেক রাগান্বিত হয়ে মার্কোর সেক্রেটারি আনোয়ারের হাতই কেটে ফেলে। তো এরপরে রাসেল ওর চেলাদের বলে যে তারা যেন মার্কোকে মেরে কবর দিয়ে দেয়। আর এই বলে রাসেল চলে যেতে থাকে। আর ঠিক তখনই তাণ্ডব নীলা শুরু করে মার্কো। যদিও ওর হাত বাঁধা ছিল, তারপরও শুধু মুখে ছুরি নিয়ে ইচ্ছা মতন রাসেলের লোকদের মারতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল না যে ও একটা মানুষ। যাই হোক, এরপরে মার্কো সবাইকে মেরে শেষে ধরে রাসেলকে, এবং রাসেলকেও ইচ্ছা মতন মারার পরে মার্কো ওর সেক্রেটারিকে নিয়ে গাড়িতে চলে আসে। আর গাড়িতে আসতেই ও একটা প্রথমে সিগারেট জ্বালায়। এরপরে আনোয়ারকে চিৎকার করে বলতে থাকে যে তোর কি কষ্ট হচ্ছে আনোয়ার? বল না আনোয়ার, তোর কি কষ্ট হচ্ছে? আর এই কথা বলেই তীব্র রাগ নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় মার্কো। এরপরে যেই চেইন কাটার দিয়ে মার্কোর সেক্রেটারি আনোয়ারের হাত কাটা হয়েছে, সেই চেইন কাটার নিয়ে এক এক করে রাসেলের সব লোকদের কচু কাটার মতন কাটতে থাকে। আর সবার শেষে আসে রাসেলের কাছে। আর যখনই মার্কো রাসেলকে মারতে যাবে, তখন রাসেল বলে ওঠে যে ভিক্টরের প্রেমিকা ঈশা আমাদের কবজায়। এছাড়াও ঈশার পেটে ভিক্টরের বাচ্চা রয়েছে। তুই যদি তোর ভাতিজাকে বাঁচাতে চাস তাহলে তুই আমাকে ছেড়ে দে। এরপরে টনি ভিডিও কলে এসে ঈশা যে তার কাছে বন্দি তার প্রমাণ দেয়। টনি আরও বলে যে সে যেন এখনই তার ছেলে রাসেলকে ছেড়ে দেয় এবং মার্কোর সাথে সে একটা ডিল করে। কিন্তু এখানে কি ডিল করে সেটা আমাদের বলা হয় না। তো এরপরে আর কোনো উপায় না থাকার কারণে মার্কো রাসেলকে ছেড়ে দেয়। তো এর পরের সিনে মার্কো যখন জর্জ এবং ওর পরিবারের সাথে এই ডিল নিয়ে কথা বলে, তখন আমরা জানতে পারি যে মূলত টনি ওদের কাছে আসলে যত গোল্ড আছে এবং দেশের বাইরে যতগুলো গোল্ড মাইনিং কোম্পানি আছে সেগুলো সবই তাকে দিয়ে দিতে হবে। তবে জর্জের বোন কোনো মতেই এই ডিলে রাজি হচ্ছিল না। তবে জর্জের কথা থেকে আমরা বুঝতে পারি যে সে যে কোনো কিছুর বিনিময়ে হোক ভিক্টরের বাচ্চাকে বাঁচাতে চায়, কারণ সে তার ভাই ভিক্টরকে বাঁচাতে পারেনি। যাই হোক, এরপরে কোনোভাবে মার্কো জেনে যায় যে দেবরাজ বর্তমানে কোথায় আছে। আর সেখানে গিয়ে মার্কো দেখতে পায় যে দেবরাজ মূলত ওর প্রেমিকার সাথে একান্ত সময় কাটাচ্ছে। আর তখনই মার্কো দেবরাজকে সেখান থেকে তুলে নিয়ে আসে এবং একটা কন্টেনারে আটকে রাখে। এরপরে মার্কো দেবরাজকে ইচ্ছা মতন কেলানোর পরে ওকে জিজ্ঞাসা করে যে ঈশা বর্তমানে কোথায় আছে, কিন্তু দেবরাজ বলে যে সে কোনো কিছুই জানে না। তাই মার্কো দেবরাজকে একটি ফোন দিয়ে এবং কন্টেনারে বিষাক্ত গ্যাস ছেড়ে বলে যে তোর যদি কখনো মনে হয় ঈশা কোথায় আছে তুই জানিস, তাহলে তুই আমাকে কল দিতে পারিস, আর তা না হলে আস্তে আস্তে তুই এখানে পচে গেলে মরবি এই বিষাক্ত গ্যাসের কারণে। আর এই কথা বলেই মার্কো কন্টেনারের দরজা লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর মার্কো কয়েক কদম আগাতেই দেবরাজ আর কোনো উপায় না পেয়ে মার্কোকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে ঈশা বর্তমানে কোথায় আছে। আর সাথে সাথে কন্টেনার ব্লাস্ট হয়ে যায়। মানে দেবরাজের কাহিনী এখানেই শেষ। যাই হোক, এরপরে মার্কো সরাসরি চলে আসে যেখানে ঈশাকে আটকে রাখা হয়েছে। তো এখানে আসতেই মার্কোর সাথে টনির লোকদের মারাত্মক ফাইট শুরু হয়ে যায়। তো ফাইট করতে করতে একটা সময় মার্কো চলে আসে বিল্ডিংয়ের ছাদে। আর সেখানে মার্কো একটা মেয়েকে দেখতে পায়। প্রথমে ও ভেবেছিল এটাই হয়তো ঈশা, কিন্তু পরে দেখতে পায় যে এটা ঈশা না, বরং অন্য কেউ। আর ঠিক তখনই এন্ট্রি নেয়
টনি। আর টনি বলতে থাকে যে আমি আগেই জানতাম তুই এমন কিছু করবি, আর এই জন্যই এইসব প্ল্যান আগেই করে রেখেছিলাম। তোর এবারের ভুল আমি ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার যদি এমন হয় তবে ঈশা এবং ওর পেটে থাকা বাচ্চা দুজনকে আমি মেরে ফেলবো। তোর জন্য এটাই ভালো হবে যে আমি তাকে যেই ডিল দিয়েছি সেই অনুযায়ী কাজ কর। এরপরে কি আর করার, ডিল অনুযায়ী বিকেলবেলা মার্কো চলে আসে একটা ফাঁকা মাঠে, আর রাসেলও চলে আসে ঈশাকে নিয়ে। তো এরপরে মার্কো ওর হাতে থাকা বিটকেসটি রাসেলের হাতে তুলে দেয়। তবে রাসেল যখন সেই বিটকেসটি খোলে সে আটকে ওঠে, কারণ সেখানে ডিল অনুযায়ী কোনো স্বর্ণ ছিল না, বরং সেখানে ছিল ওর বাবা টনির কাটা হাত। আর এটা দেখে রাসেল যখন মার্কোকে মারতে যায় তখন মার্কো বলে যে খুব অল্প সময় হয়েছে তোর বাপের হাত কেটেছি, তাই ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তোবা হাতটা জোড়া লাগতে পারে। তাই যা করবি জলদি কর, দেখিস আবার তোর বাপ যেন পঙ্গু না হয়ে যায়। তাই তোর বাপকে বাঁচাতে হলে ঈশাকে প্রথম আমার হাতে তুলে দিতে হবে, এবং আমি ঈশাকে নিয়ে গাড়িতে উঠবো, তখন তুই তোর বাপের লোকেশন পেয়ে যাবি। আর রাসেলও আর কোনো উপায় না পেয়ে খালি হাতে ঈশাকে মার্কোর হাতে তুলে দেয়, আর মার্কোর কাছ থেকে টনির লোকেশন নিয়ে খুব দ্রুত সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেই জায়গায় গিয়ে ও দেখতে পায় যে টনিকে মূলত একটা মৃত্যুফাঁদে আটকে রাখা হয়েছে। তাই রাসেল এক এক করে সকল মৃত্যুফাঁদগুলো খুব সাবধানতার সাথে সরাতে থাকে। তবে প্রায় শেষ পর্যায়ে ভুলবশত রাসেলের এক লোক দরজা ধরে টান দেয়, আর সাথে সাথে টনির নিচে মানে চেয়ারের নিচে থাকা বাতা বমটি অ্যাক্টিভ হয়ে যায়। আর সাথে সাথে রাসেল এবং টনি দুজনই বুঝতে পারে যে টনিকে আর বাঁচানো সম্ভব না। তারপরও টনি তার ছেলের কাছে আকুতি মিনতি করতে থাকে যে সে যেন তাকে বাঁচায়। তবে রাসেলের কাছে আর কোনো উপায় না থাকার কারণে টনিকে সেখানে রেখেই ও বাইরে চলে আসে। আর কিছু সময় পরে বম ব্লাস্ট হয়ে সেখানেই টনি মারা যায়। আর এইদিকে মার্কো ততক্ষণে ঈশাকে নিয়ে বাড়িতে চলে আসে। তবে জর্জ মার্কোকে বলে যে তুই ঈশাকে নিয়ে কোনো একটা সুরক্ষিত জায়গায় চলে যা, কিন্তু মার্কোর কথা হচ্ছে সে কোনোভাবেই বাড়ি ছাড়বে না, যা হবার তা হবে, সে এখানে ঈশাকে নিয়ে থাকবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে রাসেল এক সাইরাস নামের কসাইয়ের সাথে দেখা করে, আর এই সাইরাস হচ্ছে টনিরই বড় ছেলে। তো এরপরে এই দুই ভাইয়ের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে ওরা যেভাবেই হোক মার্কোর পুরো পরিবারকে খতম করেই ছাড়বে। যাই হোক, এরপরে কেটে যায় আরও বেশ কিছু দিন। তো হঠাৎ এক রাতে ঈশার প্রসব বেদনা শুরু হয়, আর এই কারণে মার্কো ঈশাকে নিয়ে হাসপাতালে যেতে চাইলে জর্জ বাধা দেয়। সে বলে ডাক্তার আমাদের বাড়িতেই আসবে, এই মুহূর্তে কোনো প্রকারের রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তো কথা মতন কিছুক্ষণের মধ্যেই দুজন ডাক্তার জর্জের বাড়িতে চলে আসে। তবে হঠাৎ করেই পুরো বাড়ি কারেন্ট চলে যায়, আর এটা দেখে জর্জ বুঝতে পারে যে ওদের উপরে হামলা হতে যাচ্ছে। আর এই কারণে জর্জ সবাইকে বলে তারা যেন একটা সুরক্ষিত ঘরে চলে যায়। যাই হোক, এরপর শুরু হয়ে যায় তুমুল ফাইটিং। একদিকে মার্কো আর জর্জ, আর অন্যদিকে সাইরাস, রাসেল এবং ওদের পুরো দল। আর এইভাবেই হামলা পাল্টা হামলা করতে করতে সাইরাস মার্কো এবং জর্জকে কাবু করে ফেলে। এরপরে সাইরাস এবং রাসেল মিলে ওদের পুরো পরিবারকে জঘন্যভাবে হত্যা করে, আর সবচেয়ে জঘন্যভাবে হত্যা করে ঈশাকে। মূলত জর্জ এবং মার্কোর সাথে মারামারি করার সময় সাইরাস ঈশার কান্নার আওয়াজ পায়, আর সেই কান্নার আওয়াজ ফলো করে ও চলে যায় ঈশার ঘরে। আর সেখানে গিয়ে ও দেখতে পায় যে ঈশা বেডের উপরে শুয়ে আছে বাচ্চা প্রসব করার জন্য। আর এটা থেকে সাইরাস স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হওয়ার আগেই পেটে ধাক্কা দিয়ে বাচ্চা বের করে নেয়, যার ফলে ঈশা সাথে সাথেই মারা যায়। যাই হোক, এরপরে সাইরাস এবং রাসেল চলে যাওয়ার সময় মার্কোকে ওরা বলে যে তোকে চাইলে আমরা এখন খুব সহজে মেরে ফেলতে পারি, কিন্তু তোকে মারবো না, কারণ তোকে বুঝতে হবে যে পরিবার হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এরপরে সাইরাস এবং রাসেল চলে যাওয়ার পরে মার্কোর বড় ভাই জর্জ ওকে বলে যে তুই কথা দে, ওদের তুই যেভাবেই হোক মেরে ফেলবি, অন্তত মরার পরে সবাইকে বলতে পারবো যে মার্কো আমাদের খুনের বদলা ঠিকই নিয়েছে। আর এই কথা শুনে মার্কোর সেখান থেকে উঠে গিয়ে নিজের ক্ষত নিজেই সেলাই করে, চুল স্টাইল করে এবং স্যুট বুট পরে বেরিয়ে যায় ওদের মারার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই মার্কো চলে আসে সাইরাস এবং রাসেলের সেই আড্ডাখানায়, আর মার্কোকে মারার জন্য সেখানে অলরেডি হাজার হাজার লোক অপেক্ষা করছিল। যাই হোক, এরপরে মার্কো একটি অসাধারণ এন্ট্রি নিয়ে কচু কাটার মতন রাসেল এবং সাইরাসের মানুষদের মারতে থাকে। যেহেতু মার্কো মুভির লিড ক্যারেক্টার, আর এই কারণে ও ওইখানে থাকা সকল সাইরাস এবং রাসেলের লোকদের মেরে ফেলে। আর রাসেলের সাথে মারাত্মক ফাইট শুরু হলে মার্কো ওর বুকে ছুরি ঢুকিয়ে ওর হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে, যার ফলে স্বাভাবিকভাবে রাসেল সেখানেই খতম হয়ে যায়। আর এরপরে মার্কো যায় সাইরাসের কাছে। তবে সাইরাস ঈশার সেই বাচ্চাকে হাতে নিয়ে হুমকি দিতে থাকে। সাইরাস বলতে থাকে যে তুই যদি এখন কিছু করিস তাহলে আমি তোর বাতিজাকে অ্যাসিডে ডুবিয়ে ফেলবো।
কিন্তু মার্কো সাইরাসের কোনো কথার পাত্তা না দিয়ে এক কোপ দিয়ে ওর শরীর থেকে মাথা আলাদা করে ফেলে, আর সাথে সাথে ও ভিক্টরের সেই বাচ্চাটাকে পরম আদরে কোলে তুলে নেয়। তবে এখানেই এই মুভিটির মূল গল্প শেষ হয়ে যায়। যাই হোক, মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্সোনালি বলতে গেলে মুভিটির মধ্যে থাকা ভায়োলেন্স এবং অ্যাকশন আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে মুভিটার গল্পে কিছুটা কমতি ছিল, বিশেষ করে মার্কোকে যেইভাবে একটা স্ট্রং পার্সোনালিটি দেখানো হয়েছে, আসলে মার্কো মুভিতে সেই রকম কোনো প্রভাবই ফেলতে পারেনি। তুমি একটা কথা ভাবো, ওর চোখের সামনে ওর পুরো পরিবারকে হত্যা করে ফেললো, কিন্তু ও সেখানে কিছুই করতে পারলো না। তো পরক্ষণে আবার ও একাই হাজার হাজার মানুষকে মেরে ফেললো। বিষয়টা কি আসলে লজিক্যাল মনে হয়? যাই হোক, আমি এখানে বলছি না যে মার্কো পুরো মুভিতে কোনো প্রভাবই রাখেনি, অবশ্যই প্রভাব রেখেছে। তবে চাইলে মার্কোকে আরও বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী একটা ক্যারেক্টার হিসাবে প্রেজেন্ট করা যেত, যার ফলে গল্পটা আরও বেশি শক্তিশালী হতো। সবশেষে মুভিটা ভায়োলেন্স এবং অ্যাকশন লাভারদের জন্য সেরা। সো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।